অবহেলায় বঞ্চিত দেশের উত্তরবঙ্গ। মন্তব্য জামায়াত আমিরের। নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে যুবকদের প্রতি আহ্বান। অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। 2 দশক পর বন্দরনগরী চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। চট্টগ্রামবাসী ওনার জন্য অপেক্ষা করছে এবং সেদিন এই রাজপথ থাকবে লোকারণ্য। এই চট্টগ্রামের উন্নয়নের জন্য উনি নিশ্চয়ই একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামবাসীকে সেটা জানান দিবেন। রাজধানী সহ সারা দেশে তৃতীয় দিনের জমজমাট নির্বাচনী প্রচারণা। দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গত 15 বছর আপনারা ভোট দিতে পারছিলেন? সত্য কথা কইবেন, ভোট দিতে পারেন নাই। আগে ভোটের আগে রাত্রে কয়েছে সব ভোট হয়ে গেছে। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। জাতীয় নির্বাচনের মাঠে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ। তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির খুনের পেছনে চাঁদাবাজি, বলছে পুলিশ। দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে জিরো টলারেন্স। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে তরুণ যুবাদের জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এরপর বগুড়ার জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই দেশ চালাতে চায়। বাংলাদেশকে পাতাহার উল্লেখ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জামায়াত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ চালাতে চায়। এখানের বন্ধ আন্তর্জাতিক স্টেডিয়াম চালু করা হবে, বগুড়াকে সিটি কর্পোরেশন করা ও বিশ্ববিদ্যালয় করা হবে। জনগণের ভোটে জামায়াত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এর আগে গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, এই অঞ্চলকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত সরকারগুলো। উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রিতে পরিণত করার প্রতিশ্রুতিও দেন তিনি। অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। এর আগে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পথসভায় এসব কথা বলেছেন জামায়াত আমির। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। পলাশবাড়িতে সমাবেশে বগুড়া সংসদীয় আসনের 10 দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 দলীয় ঐক্যে এই নির্বাচনী জনসভা, এই বিশাল জনসভা থেকে দলগুলোর শীর্ষ নেতারা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চেয়েছেন। তবে এই বিশাল জনস্রোত কতটা ভোট ব্যাংকে রূপান্তর হবে তা সময়ই বলে দিবে। আফরিদুল ইসলাম, নিউজ 24, গাইবান্ধা।
উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে বিকেলে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জে 10 দলীয় জোটের সমাবেশ ঘিরে কি চিত্র দেখছেন? টিপু, আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 3:30টার দিকে কিন্তু জামাতের যে ইসলামিয়া কলেজে ভাষণ দেবেন এবং জামাতের কর্মীরা রয়েছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তারা কিন্তু আসলে মিছিল সহকারে কিন্তু সমাবেশস্থলে হাজির হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে জামাতের আমির এই সমাবেশস্থলে 3:30টায় তিনি এসে পৌঁছবেন, তারপরে তিনি কিন্তু আসলে বক্তব্য দিবেন এবং এই সমাবেশে আজকে যে সমাবেশ, এই সমাবেশের মূল উদ্দেশ্য কি একটু বলবেন প্লিজ? আবার প্রশ্নটা বুঝিনি আমি। সমাবেশের মূল উদ্দেশ্য এই সমাবেশ তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমাবেশ, জনসভা। আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে দাঁড়িপাল্লা এবং 10 দলের জোট যে সমস্ত প্রার্থীদেরকে নমিনেশন দিয়েছে, সেই সমস্ত প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা এবং জনমত তৈরির জন্যই আজকের এই জনসভা। ধন্যবাদ। আসলে আপনি শুনতে পাচ্ছেন 12 দলীয় যে জোট, 10 দলীয় যে জোট রয়েছে, সেই জোট কিন্তু জোটের পক্ষে কিন্তু তিনি ভোটের প্রচারণা করবেন এবং জনকল্যাণ গঠন করবেন। এই সমাবেশস্থলে তিনি বক্তব্য সর্বশেষ। আব্দুস সামাদ সাহেব, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 2 দশক পর আজ চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে বন্দরনগরীর পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে পুরো শহরে এখন সাজরব। সমাবেশ ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে চলছে প্রস্তুতি, সভা ও প্রচার। নেতাদের প্রত্যাশা, সমাবেশে অন্তত 10 লাখ মানুষের সমাগম হবে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে যান 2005 সালের 6 মে। আমরা আনন্দিত, আমরা আনন্দের সাথে ওনাকে গ্রহণ করছি। চট্টগ্রামবাসী ওনার জন্য অপেক্ষা করছে এবং সেদিন এই রাজপথ থাকবে লোকারণ্য, জনতার কাতারে কাতারে মানুষ, লাখো লাখো জনতার মহাসমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। আমরা আশা রাখি আমাদের প্রিয় নেতা ওনার যে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে চট্টগ্রাম, কারণ এই চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের হার্ট। এই চট্টগ্রামের উন্নয়নের জন্য উনি নিশ্চয়ই একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামবাসীকে সেটা জানান দিবেন। দর্শক, চট্টগ্রাম থেকে তারেক রহমানের জনসভার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। তারেক রহমান কখন চট্টগ্রামে পৌঁছাবেন? জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ আপনাকে। আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, মঞ্চ একেবারে প্রস্তুত। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির মঞ্চ, যে মাঠ পলো গ্রাউন্ড মাঠ, এটাতেই কিন্তু এখানে সমাবেশে বক্তব্য দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তো একই মাঠে কিন্তু যে মঞ্চ, এই মঞ্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে সাজরব, চারিদিকে কিন্তু ব্যানার পেস্টন ছেয়ে গেছে। তো আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু চট্টগ্রামে পৌঁছে যাবে তারেক রহমান। বিমানে করে কিন্তু তারেক রহমান চট্টগ্রামে আসবেন। তবে আজকে কোনো কর্মসূচি নেই, তবে এখানে একটি হোটেলে থাকবেন, তো রাত যাপন করবেন চট্টগ্রামে। তো আগামীকাল সকালে এখানে একটি রেডিয়েশন ব্লুতে শিক্ষার্থীদের সাথে একটি বৈঠকের কথা রয়েছে। তো একই সাথে কিন্তু আমরা যতটুকু জানিচ্ছি যে 11টার মধ্যে এই সমাবেশে যে মঞ্চে আমরা দেখানোর চেষ্টা করছি, এই মঞ্চে কিন্তু তারেক রহমান বক্তব্য দেবে। তো সকাল থেকে নেতাকর্মীদের এখানে উপস্থিতি থাকবে, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ছুটে আসবেন, লাখ লাখ নেতাকর্মীদের এখানে অংশগ্রহণ হবে, উপস্থিত হবে। দীর্ঘ বছর পর তারেক রহমান এখানে চট্টগ্রামে আসছেন, চট্টগ্রামের মাটিতে পা রাখবেন, তার কারণে কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে নেতাকর্মীরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। স্বাধীনতা অর্জনের সময় যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেয়া যায় না।
মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নের কান্দুরপাড়া এলাকায় এক নির্বাচনী পথসভায় কথা বলেন তিনি। বলেন, দাঁড়িপাল্লায় যারা ভোট চাইছে তারাই একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। বিএনপি পরীক্ষিত দল, যারা রাষ্ট্র পরিচালনায় অতীতে জনগণের আস্থা অর্জন করেছে। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাব না। আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না বিপক্ষে ছিল। এবং আপনাদের যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর লুটো করা হয়েছে। একটি দল রাতের আধারে ভোটারদের বিকাশ নম্বর ও এনআইডির তথ্য সংগ্রহ করছে, অভিযোগ করেছেন ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। সকালে রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারণায় কথা বলেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেবেন না বলে ঘোষণা দেন তিনি। এলাকার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে আমরা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি ইনশাআল্লাহ। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি, আমার দল, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। শনিবার নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন। সকালে রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ইশরাক। কাপ্তান বাজার, নবাবপুর হয়ে পুরান ঢাকা এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। নির্বাচিত হলে এই শহরের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি। আমাদের যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছিল 5ই আগস্ট 2024-এর পর কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও কিন্তু পুরোপুরি ভাবে স্বাভাবিক অবস্থায় আইন শৃঙ্খলা ফেরত যায়নি। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে যায় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ভাচারা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি। বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট, যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোটকে ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে। ফ্যামিলি কার্ডের নামে যে কার্ড দেয়া হচ্ছে সেটি ভুয়া কার্ড মন্তব্য করেছেন ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার সকাল থেকে রাজধানীর বেইলি রোড, সিদ্ধেশ্বরী, শান্তিনগর সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান তিনি। শুক্রবার তার গণসংযোগে ডিম নিক্ষেপ করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। এ বিষয়ে পাটোয়ারি বলেন, যারা হেরে যাওয়ার ভয় করছে তারাই এই ধরনের কাজ করছে। কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে। তো সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। আর যে কার্ডগুলো তারা বিতরণ করছে এগুলো হলো ভুয়া কার্ড। এনসিপির করা তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটা বিরোধীদের হাইপার প্রোপাগান্ডার অংশ, বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করে একথা বলেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন তারেক রহমান, পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালান তিনি। তারেক রহমানের নেতৃত্ব, গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ দলগুলো জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে
ঠিক সেই দিন থেকেই তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেন। তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার বলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সকালে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তৈরি করার জন্য এটা একটি রাজনৈতিক অপকৌশল, আর যদি ওনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়, তাহলে কি সেটা ওর অজ্ঞতা? আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটাই হোক, ভারতের সাথে বিএনপি চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা তৃতীয় দিনে সারা দেশে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজেদের নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন মার্কেট ও জনসমাগম স্থলে যাচ্ছেন, মসজিদে মসজিদে নামাজ আদায় করছেন এবং নামাজ শেষে কুশল বিনিময় করছেন। এছাড়া চলছে উঠান বৈঠক সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। পথঘাট ছুঁয়ে গেছে ব্যানার ফেস্টুনে। ইতিমধ্যে খুলনা শহরের বাংলাদেশের সর্ববৃহৎ একটি মিছিল আমরা গতকাল অনুষ্ঠিত হয়েছে বকুলবাড়ির পক্ষে। আমরা উৎসবমুখর পরিবেশেই নির্বাচন প্রচারণায় আজকে সকাল থেকেই মাঠে আছে। যত দিন যাচ্ছে আমাদের এখানে গণসংযোগ বাড়তেছে, লোকের ভিতরে আনন্দ, উৎসবমুখর পরিবেশ বাড়তেছে, ঈদের মতো আনন্দ হচ্ছে। নির্বাচন ঘিরে কেউ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে জিরো টলারেন্স হুঁশিয়ারি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, চাঁদাবাজি আর দখলদারির কারণেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির। গত 7 জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হলেও একে একে আসামি গ্রেফতারের পর সামনে আসতে থাকে কারওয়ান বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়, যেখানে সক্রিয় ছিলেন মোসাব্বির নিজেও। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এখনো কারওয়ান বাজারে 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। আমরা প্রাথমিকভাবে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার করা হয় শুটার রহিমকে। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়েই হত্যা করা হয় মুসাব্বিরকে। নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। 164 করেছে একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান মহানগর ডিবির প্রধান। অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ভরা মৌসুমে দিনাজপুরেই আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে চিনিগুড়া চাল। বর্তমানে খুচরা বাজারে এই চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 130 থেকে 150 টাকায়, যা গত বছরের তুলনায় 30 টাকা বেশি। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজারে ধানের সরবরাহ কম এবং দাম বেশি, আর এ কারণেই বেড়েছে চালের দাম, বলছেন মিল মালিকরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
শীতকালীন ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ঝড়ে ভারী তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর বলছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল জুড়েই বয়ে যেতে পারে ঝড়। ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক সিটি সহ অন্তত 14টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ পর্যন্ত কয়েক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এবারে নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা আজ মিরপুরের হোম অফ ক্রিকেটে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই সভায়। আইসিসি এরই মধ্যে বিসিবিকে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব নাকচ করেছে। অন্যদিকে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় গতকাল বোর্ডের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান শামীম পদত্যাগ করেছেন। আজকের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ এবং এই শূন্য পদ পূরণের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।